আচ্ছা, মিক্সডুপিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। বর্তমানে দেশ জুড়ে একটা বিতর্ক চলছে, কারণ গতকাল 6 জানুয়ারি মহামান্য সুপ্রিম কোর্ট থেকে সংরক্ষণ নিয়ে একটা ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছেন। এবার সেই রায়ের প্রেক্ষাপট বা কিছুদিন আগে যে সংরক্ষণ নিয়ে একটা রায় ছিল, সব কিছু আমরা এই ভিডিওতে থাকছে। পাশাপাশি গতকাল অর্থাৎ 6 জানুয়ারি যে মূল ভার্ডিক্ট অর্থাৎ ফাইনাল যে জাজমেন্ট, সেই ফাইনাল জাজমেন্টে বিচারপতি দ্বয় কি বলেছেন, কারণ সুপ্রিম কোর্টের যে মহামান্য দুই ডিভিশন বেঞ্চের বিচারপতি দ্বয় তাদের কি পর্যবেক্ষণ অর্থাৎ সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখো, সংরক্ষণ নিয়ে দীর্ঘদিন থেকে একটা যে একটা সেন্সিটিভ বিষয়, সেটা নিয়ে কিন্তু বিতর্ক মানে দিন দিন বেড়েই চলছে বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সেটা বিতর্ক হয়ে যাচ্ছে। যদিও সংবিধানে সংরক্ষণের বিষয়গুলো উল্লেখ রয়েছে। এবার গতকালকে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট, সেই ভার্ডিক্টে ইউআর বা ইউআর যে ক্যাটাগরি, মানে ইউআর অর্থাৎ আনরিজার্ভড যে ইউআর এর যে অর্থটা, অর্থাৎ ইউআর এর মিনিংটা একদমই চেঞ্জ হয়ে গেছে সুপ্রিম কোর্টের গতকালকের ভার্ডিক্টে। আমরা কোনো বিতর্কে যাব না, আমরা সুপ্রিম কোর্টের আগের ভার্ডিক্ট কিছুদিন আগের প্লাস গতকালকের সেই যে ফাইনাল জাজমেন্ট, সেটা নিয়ে আলোচনা করব। ওকে, তো আমি প্রথমে আসি এর ব্যাকগ্রাউন্ডটা কি। যে 2022 সালে রাজস্থানে 2756টি পোস্টের জন্য একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন জারি হয়েছিল। সেটা জুনিয়র জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ক্লার্ক গ্রেড 2 এই পোস্টগুলোর জন্য, এবং সেখানে ক্যাটাগরি ওয়াইজ সেটা বিভাজন ছিল যে কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি রয়েছে, সেগুলো কিন্তু বিস্তারিত দেয়া ছিল। এবার তো সেই রিক্রুটমেন্ট প্রসেসের দুটো স্টেজ ছিল। প্রথম যে স্টেজটা সেটা হচ্ছে রিটেন এক্সাম, এবং পরের যে স্টেজটা সেটা হচ্ছে কম্পিউটার টেস্ট। তো দেখা গেল যে সেই রিটেন এক্সামের পর যে রেজাল্ট বা শর্টলিস্ট ক্যান্ডিডেট যারা কম্পিউটার টেস্টের জন্য ডাক পেল, সেখানে দেখা গেল যে ইউআর ক্যাটাগরিতে অর্থাৎ ইউআর যে ভ্যাকান্সিগুলোর জন্য বা ইউআর ক্যাটাগরিতে সেখানে প্রচুর সংখ্যক এসসি এসটি ওবিসি, তারপর ইডাব্লিউএস, এই সমস্ত ক্যান্ডিডেট সেখানে জায়গা করে নিয়েছে। কারণ ইউআর ক্যাটাগরির যে কাট অফটা ছিল, সেটা তারা লাস্ট কাট অফের থেকে বেশি নম্বর পেয়েছিল। এবার একটা ইন্টারেস্টিং বিষয় এই জায়গায় আমরা লক্ষ্য করছি এই কেজের ক্ষেত্রে, যে সেই এক্সামে ইউআর ক্যাটাগরির যে কাট অফ, সেটা কিন্তু এসসি এসটি বা ইডাব্লিউএস এর ক্ষেত্রেও কম ছিল। তো সেক্ষেত্রে যারা এসসি এসটি বা ওবিসি এই ক্যাটাগরির বিভিন্ন ক্যান্ডিডেট, তারা যখন তাদের সংরক্ষিত ক্যাটাগরিতে জায়গা করতে পারেনি, তারা কিন্তু ইউআরে জায়গা করে নিয়েছে, কারণ ইউআরের কাট অফের থেকে তাদের স্কোরটা বেশি ছিল। তো স্বভাবতই সেখানে তারা শর্ট লিস্টেড কম্পিউটার টেস্টের জন্য হয়েছিল। এটা নিয়ে রাজস্থান হাইকোর্টে কিন্তু মামলা পর্যন্ত গড়ায়, এবং সেই রাজস্থান হাইকোর্ট সেটা যে ভার্ডিক্টটা দিয়েছিলেন, রাজস্থান হাইকোর্ট থেকে যে রায়টা এসেছিল, সেটা হচ্ছে যে সংরক্ষিত আসনের কোনো প্রার্থী যদি ইউআর ক্যাটাগরির লাস্ট যে কাট অফ তার থেকে বেশি নম্বর পায়, তারা কিন্তু ইউআর ক্যাটাগরিতে অন্তর্ভুক্তি হতে পারে। অর্থাৎ ইউআর বলতে আমরা যেটা বুঝি, সেটা হচ্ছে ইউআর কোনো ক্যাটাগরি নয়, সেটা ওপেন টু অল। সেখানে মোট কথা যে কোনো সংরক্ষিত আসনের প্রার্থী, সে এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, ইডাব্লিউএস হোক, যে কোনো ক্যাটাগরি প্রার্থী যদি তার স্কোর ইউআর এর লাস্ট কাট অফের থেকে বেশি হয়, তাহলে সে ইউআর হিসাবে তাকে ট্রিট করা যেতে পারে। অর্থাৎ ইউআর এর সংজ্ঞাটাই কিন্তু বদলে দেয়া হয়েছে। এবং গতকাল যে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট, মহামান্য সুপ্রিম কোর্টের যে বিচারপতিদ্বয়ের যে পর্যবেক্ষণ এবং ফাইনাল যে জাজমেন্ট, সেখানেও কিন্তু সে রাজস্থান হাইকোর্টের যে
রায়টা, হ্যাঁ, সেই ভার্ডিক্টটাই কিন্তু বহাল আছে, ঠিক আছে। এবং সুপ্রিম কোর্টের যেটা পর্যবেক্ষণ যে ইউআর কোনো ক্যাটাগরি নয়, সেটা, হ্যাঁ, মোট কথা সেই ক্যাটাগরিটা যে মানে সেই ইউআর যে আনরিজার্ভড যেটাকে আমরা সাধারণত বলে থাকি, সেটা ক্যাটাগরি নয়, সেটার জন্য যে কোনো সংরক্ষণের আসলে সংরক্ষিত প্রার্থীরা তারা সেখানে কম্পিট করতে পারে, যে কোনো গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রেই বলো বা শিক্ষা ক্ষেত্রেই বলো, হ্যাঁ, সিট আসনের বা সিট বিভাজনের ক্ষেত্রে। তো যে কোনো সংরক্ষিত আসনের প্রার্থী সেখানে কম্পিট করতে পারবে অর্থাৎ অ্যাজ এ ইউআর হিসাবে, ঠিক আছে। তো এই বিষয়টা তো পরবর্তীতে যখন মোট কথা যারা ইউআর ক্যাটাগরির অন্তর্ভুক্তি ছিল, তাদের যখন সুযোগটা কম আসলো, সেখানে দেখা যাচ্ছে বহু ক্যান্ডিডেট সংরক্ষিত আসনের ছিল ইউআর ভ্যাকান্সিতে। তো সেক্ষেত্রে যখন রাজস্থান হাইকোর্ট মামলা দায়ের হলো, সেখান থেকে সেই হাইকোর্টের রায়কে আবার চ্যালেঞ্জ করে সেটা সুপ্রিম কোর্টে আসলো, এবং আলটিমেট গতকালকে সেটা ফাইনাল যে জাজমেন্ট সেটা কিন্তু প্রকাশ পেয়েছে। এবং সেটা যেহেতু একটা সেন্সিটিভ বিষয়, এবং এই বিষয়গুলো নিয়ে যেমন আমার কিছুদিন আগেই আমরা একটা দেখেছিলাম, একটা ভার্ডিক্ট ছিল যে যদি কোনো রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে কোনো এমবার্গো থাকে, যে সংরক্ষিত আসনের ক্যান্ডিডেট বা প্রার্থীরা ইউআরে যেতে পারবে না যদি তারা সংরক্ষণের কোনো রকম সুবিধা নেয়। যদি এমবার্গো থাকে তাহলে পারবে না, আর যদি এমবার্গো না থাকে তাহলে তারা পারবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো যেহেতু একটু বিতর্কিত বা সেন্সিটিভ বিষয়, এবং সংবিধানের কিছু রুলস যেমন রয়েছে সংরক্ষণের ক্ষেত্রেও, তো আমরা সেই বিতর্কে যাব না। আমরা জাস্ট এই যে গতকালকের যে ভার্ডিক্ট, সেই ভার্ডিক্টটার কথাই বললাম, যে ঘটনাটা কী ছিল বা এর ব্যাকগ্রাউন্ড কী ছিল, রাজস্থান হাইকোর্ট কি বলেছে, পাশাপাশি এই যে গতকালকে সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্ট, সে অর্থাৎ সুপ্রিম কোর্টে যা পর্যবেক্ষণ সেটা কি ছিল, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই এই বিষয়গুলো যেমন সংবিধানে কিছু নিয়মকানুন আছে, আমরা যারা তোমরা মানে মোট কথা ইউআর যে ক্যাটাগরির ক্যান্ডিডেট এবং সংরক্ষিত আসনে ক্যান্ডিডেট এসসি এসটি ওবিসি, তো মোট কথা সংবিধানের এই যে রুলসগুলো, সেটা অবশ্যই, যেহেতু সংবিধানটা দেখার লক্ষ্য মানে সংবিধান এই যে পরিচালনার মেন দায়িত্ব বা সংবিধানের ব্যাখ্যা মূল কিন্তু দিতে পারে মহামান্য সুপ্রিম কোর্ট, ঠিক আছে। তো সেক্ষেত্রে সে রায় ঠিক না ভুল, ভালো না খারাপ, সেটা কিন্তু যেমন আমাদের যে সুপ্রিম কোর্টের সেই বিরুদ্ধে সেই বিষয়গুলো বলাও সম্ভব নয়। হ্যাঁ, এবার সেটা ভালো খারাপ সে আমরা হয়তোবা বুঝতে পারছি বিষয়গুলো, কিন্তু যেহেতু একটা আইনি বিষয়, সেটা নিয়ে বা সুপ্রিম কোর্টের একটা নির্দেশ, একটা রায়, সেটা কিন্তু যাকে বলে তার বিরোধিতা করা বা সেই বা সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কিছু বলা, সেটা কিন্তু সংবিধানের ক্ষেত্রে বা সাংবিধানিক ক্ষেত্রে সেটা কিন্তু একটা মানে খুব খারাপ বিষয় হয়ে দাঁড়ায়। তাই সেজন্য আমি সেই বিতর্কে একদমই যাচ্ছি না।